আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আক্তার, প্রধান শিক্ষক রুস্তম আলী চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় গোবরা গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে সুস্থ শরীরে আছো। তোমাদের সকলকেও অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণীর এই বিষয়ের উপরে আলোচনা করব। আমরা আজকের পাঠটা দেখার আগে একটা ছবি দেখব। ছবিটা দেখো, রানী ক্লিওপেট্রা। তোমরা কি কেউ বলতে পারবে যে সে কোন দেশের রানী ছিল? হ্যাঁ, ক্লিওপেট্রা রোমের রানী ছিল। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা আমরা দেখে নিই। আজকের পাঠ রোমান সভ্যতা, দ্বিতীয় অধ্যায়। আমরা পাঠের শুরুতে এই পাঠ থেকে যা শিখব সেটা একটু দেখে নেব। রোমান সভ্যতার পটভূমির বিবরণ দিতে পারবো, রোমের গণতন্ত্র যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা ব্যাখ্যা করতে পারবো, প্রাচীন রোমের 7 সম্রাটের রাজত্বের বিবরণ দিতে পারবো, ত্রয়ী শাসনের বিবরণ দিতে পারবো। তাহলে আমরা প্রথমে আলোচনা করব রোম সভ্যতার পটভূমি। দেখো, রোম গ্রিসের সভ্যতার অবসানের আগে ইতালিতে টাইবার নদীর তীরে, এটা টাইবার নদী, টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমীয় সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এ সময় একটি সভা ও সিনেটও ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে খ্রিস্টপূর্বাব্দ 510 অব্দে রোম একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান সভ্যতার প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল। তাহলে রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল? প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল। তোমরা এগুলো একটু মনে রাখতে হবে। এখন আমরা দেখব রোমের ভৌগোলিক অবস্থা। দেখো, ইতালির মাঝামাঝি পশ্চিমাংশে হচ্ছে রোম নগর অবস্থিত। তাহলে ইতালির মাঝামাঝি পশ্চিমাংশে রোমনগর অবস্থিত। ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে আড্রিয়াটিক সাগর অবস্থিত। ইতালির দক্ষিণে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আল্পস পর্বতমালা। আড্রিয়াটিক সাগরের তীরে ইতালির উত্তর পূর্বাংশে সমুদ্রবন্দর এড্রিয়া গড়ে উঠেছে। আমরা যে ছবিটা দেখছি এটা প্রাচীন রোমের কৃষিকাজের একটা দৃশ্য। আচ্ছা, দেখো, অনুপ্রবেশকারীদের সংঘর্ষের সাধারণ বিষয় ছিল যে কারণে এসব সাধারণত সংঘর্ষের মধ্যে দিয়ে রোমান যোদ্ধা জাতিতে পরিণত হয়ে থাকে। রোমীয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নানা উত্থান পতন, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে খ্রিস্টপূর্বাব্দ 753 অব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। 676 খ্রিস্টাব্দে জার্মান বর্বর জাতিগুলির হাতে শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয়। আমরা এখন দেখব রোম নগরী ও রোমের শাসন পরিচয়। গুরুত্বপূর্ণ টাইবার নদী, এটা টাইবার নদী। গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎসমুখ থেকে প্রায় 12-13 মাইল দূরে 7টি পর্বতশ্রেণী, এটি যে 7টি পর্বতশ্রেণীর ম্যাপ, 7টি পর্বতশ্রেণীর উপরে রোম অবস্থিত। এই জন্য একে 7টি পর্বতের নগরীও বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? 7টি পর্বতের নগরীও বলা হয়। খ্রিস্টপূর্বাব্দ 2000 অব্দে যে ইন্ডো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে তাদেরকেই ল্যাতিন বলা হয়। এদের নাম অনুসারে ভাষার নামও ল্যাতিন ভাষা। ল্যাতিন রাজা রোমুলাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে নগরের নাম হয় রোম। তাহলে কার নাম অনুসারে নগরের নাম হয়? ল্যাতিন রাজা রোমুলাসের নাম অনুসারে এই নগরের নাম হয় রোম নগর। রোমনগর একদিন প্রতিষ্ঠিত হয় নাই। ধাপে ধাপে নানা সংস্কারের মধ্যে দিয়ে এই রোমনগর প্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহাসিকরা রোমান ইতিহাসকে 3টি পর্যায়ে ভাগ করেন। 753 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ।
500 থেকে 60 পর্যন্ত ছিল প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। 450 খ্রিস্টপূর্বাব্দ সময়ে রোমান প্রজাতন্ত্র গণতন্ত্রের দিকে অগ্রসর হয়। এখন আমরা দেখব প্রাচীন রোমের 7 রাজা। দেখো আমরা এখানে কিন্তু 7টা ছবি দেখতেছি। এই যে আমরা 7টা ছবি দেখতেছি কিন্তু রোম সাম্রাজ্যের উপরে। তাহলে প্রাচীন রোমের 7টি রাজা এখানে নাম আছে। আমরা এই 7 রাজার বিবরণ এখন দেখব। 753 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজতন্ত্রের যুগ। এই যুগে যে 7জন সম্রাট দেশি শাসন করতেন তাদের নামের তালিকা আমরা এখন দেখতে পাচ্ছি। প্রথম রাজা রোমুলাস, যিনি সিনেটের প্রবর্তন করেন। নুমা পম্পিলিয়াস, যিনি যাজকতন্ত্রের প্রতিষ্ঠাতা। টুলাস হস্টিলিয়াস, যুদ্ধের মাধ্যমে তিনি বাড়িয়ে তোলেন রোমের প্রভাব। আনকাস মার্সিয়াস, যুদ্ধ ঘোষণার পদ্ধতির প্রবর্তক। টারকুইনিয়াস প্রিসকাস, রোমের প্রথম এট্রুস্কান রাজা। সার্ভিয়াস টুলিয়াস, তার নির্দেশে রোমে সর্বপ্রথম আদমশুমারি হয়। টারকুইনিয়াস সুপারবাস, সর্বশেষ রোমান রাজা। তাহলে দেখো, রোমুলাস খ্রিস্টপূর্বাব্দ 753 থেকে 710। রোমুলাস সর্বপ্রথম রোমান রাজা এবং রোম নগরীর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। এমনকি রোম নামটাও এসেছে তারই নাম থেকে। তিনি এবং তার যমজ ভাই রোমাস রোম নগরীর পত্তন করেন। কিন্তু কে হবে এই নগরের শাসক, এই দ্বন্দ্বে লিপ্ত হন তারা। কিভাবে মারা গেলেন রেমাস তা নিয়ে বিতর্ক থাকলে রোমুলাসের হাতে উঠে আসে শাসন ক্ষমতা। নুমা পম্পিলিয়াস খ্রিস্টপূর্বাব্দ 715 থেকে খ্রিস্টপূর্ব 673। 715 খ্রিস্টপূর্বাব্দ রাজা হিসেবে নির্বাচিত হন নুমা পম্পিলিয়াস। তার রাজত্বকাল স্থায়ী হয় খ্রিস্টপূর্ব 673 সাল পর্যন্ত। যুদ্ধপ্রিয় রোমুলাসের চাইতে অনেকটাই আলাদা ছিলেন তিনি। তার অধীনে 42 কি 43 বছর শান্তিতে দিন কাটায় রোমান নাগরিকরা। সংস্কৃতি এবং ধর্মীয় অঙ্গনে প্রশংসনীয় উন্নতি সাধন করেন তিনি। টুলাস হস্টিলিয়াস খ্রিস্টপূর্ব 673 থেকে খ্রিস্টপূর্ব 641। নুমা পম্পিলিয়াস মারা গেলে রাজা হন টুলাস হস্টিলিয়াস। রোমুলাসের শাসনামলে যুদ্ধ সংগঠিত হয় রোমান এবং সাবিনদের মাঝে। সেই যুদ্ধে এক সাবিন যোদ্ধা আসমকা দল ছেড়ে ছুটতে শুরু করেন রোমানদের অভিমুখে। তার জবাব দেবার জন্য এক রোমান যুবকও দল ছুটে দৌড় শুরু করেন। এই রোমান যুবকের নাম ছিল হস্টাস হস্টিলিয়াস। তিনি ছিলেন টুলাস হস্টিলিয়াসের দাদা। যদিও সাবিন যোদ্ধাকে পরাজিত করতে ব্যর্থ হন হস্টাস, তবুও তাকে বরণ করে নেওয়া হয় বীরত্বের প্রতীক রূপে। এটা আমরা যে ছবিটা দেখছি এটা যুদ্ধরত টুলাস হস্টিলিয়াস। অ্যানকাস মার্সিয়াস খ্রিস্টপূর্ব 642 থেকে খ্রিস্টপূর্ব 610। তিনি রোমের চতুর্থ রাজা। তার নানা নমুনা। পম্পিলিয়াস ছিলেন রোমের দ্বিতীয় রাজা। লোককাহিনী অনুসারে তিনি প্রথম ব্যক্তি যিনি টাইবার নদীর উপর সেতু স্থাপন করেন। কাঠের এই সেতুর নাম ছিল পন্স। তাহলে কাঠের সেতুর নাম কি ছিল? পন্স। টারকুইনিয়াস প্রিসকাস খ্রিস্টপূর্ব 616 থেকে 579। রোমের পঞ্চম রাজা টারকুইনিয়াস প্রিসকাস ছিলেন জাতিতে এট্রুস্কান। রোমের ইতিহাসের প্রথম এট্রুস্কান রাজা তিনি। তবে এর কৃতিত্ব যতটা তার ততটাই তার স্ত্রী টানাকুইল এর। সার্ভিয়াস টুলিয়াস খ্রিস্টপূর্ব 579 থেকে খ্রিস্টপূর্ব 535। রোমে প্রথম আদমশুমারি শুরু হয় সার্ভিয়াস টুলিয়াসের অধীনে। উদ্দেশ্য ছিল সিনেটের কোনো একটি বিশেষ এলাকা থেকে কতজন প্রতিনিধি থাকবে তা নির্ধারিত করা। রোমের প্রভূত উন্নতি সাধন
করেন তিনি। প্রখ্যাত ইতিহাসবিদ টিম কর্নেল সার্ভিয়াসকে কখনো আমরা যে ছবিটা দেখছি এটা ইগল সিনিয়নে টারকুলিয়াসের টুপি। হত্যা করা হয় সার্ভিয়াস টুলিয়াসকে, আমরা সেই দৃশ্যটি এখানে দেখতে পাচ্ছি। টারকুইনিয়াস সুপারবাস খ্রিস্টপূর্ব 534 থেকে খ্রিস্টপূর্ব 509। রোমের সপ্তম এবং সর্বশেষ রাজা লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস তথা অহংকারী টারকুইন ক্ষমতা লাভ করেন বিশ্বাসঘাতকতা এবং হত্যার মাধ্যমে। রাজত্বের প্রথম দিকে তিনি মন দেন রাজত্ব বিস্তারে। একে একে এট্রুস্কান, ভলসি এবং ল্যাটিনদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। তার বিজয় সেই এলাকায় রোমকে সম্পূর্ণরূপে সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। টারকুইনিয়াস বাধ্য করেন রোমান নাগরিকদের কায়িক শ্রমে এবং নির্মাণ করেন ম্যাক্সিমা ড্রেনেজ সিস্টেম, যা আজও জনস্বাস্থ্য উন্নয়নের প্রতিকৃতি বলে ধরা হয়। আমরা যে ছবিটা দেখতেছি এটা ঈগলের ছবি, এটা রোমান প্রজাতন্ত্রের প্রতীক ঈগল। রোমান জনগণকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়, অভিজাত শ্রেণী আর প্লেবিয়ান শ্রেণী। এই প্লেবিয়ান শ্রেণীর ভিতরে ছিল কৃষক, কারিগর, বণিক এরা। প্লেবিয়ানদের সংঘাত। প্রজাতন্ত্রের প্রথম 200 বছর ছিল পেট্রিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে সংঘাতের ইতিহাস। অর্থাৎ পেট্রিসিয়ান হচ্ছে যারা অভিজাত সম্প্রদায়। সমাজে প্লেবিয়ানরা বঞ্চিত শ্রেণী ছিল। অধিকার বঞ্চিত প্লেবিয়ানরা ক্রমাগত সংগ্রাম করতে থাকে। শেষ পর্যন্ত প্লেবিয়ানরা কিছু অধিকার আদায় করতে সক্ষম হয়। প্লেবিয়ানদের দাবির মুখে রোমান আইন সংকলিত হতে থাকে। খ্রিস্টপূর্ব 450 অব্দে প্লেবিয়ানরা ব্রোঞ্জ পাতে 12টি আইন লিখিতভাবে প্রণয়ন করে। আন্দোলনের চূড়ান্ত বিজয় হিসেবে দুজন কনসালের মধ্যে একজন প্লেবিয়ানদের পক্ষে থেকে নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এভাবে রোমান প্রজাতন্ত্র গণতন্ত্রের দিকে অগ্রসর হয়। এই যে সেই 12টি আইন দ্বারা যে টেবিল অর্থাৎ 12 টেবিলস নামে পরিচিত যে আইনটা, সেটাই যে জনসম্মুখে তুলে ধরা হয়েছে। 146 থেকে 46 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রোমান সভ্যতার অন্ধকার যুগ ছিল। এই সময় ধনী দরিদ্র সংঘাত, দাস বিদ্রোহ, ক্ষমতার দ্বন্দ্বের কারণে চরম বিশৃঙ্খলা, হানাহানি, সহিংসতা উন্মত্ত হয়ে ওঠে রোম। এটা আমরা দেখতে পাচ্ছি রোমান কৃষক অর্থাৎ কৃষিকাজের দৃশ্য, কারণ রোমান ছিল কৃষি নির্ভর দেশ। রোমের অর্থনীতি ছিল দাসের উপরে নির্ভরশীল। অমানুষিক নির্যাতনে দাসরা স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। আমরা যেটা দেখছি এটা দাস নেতা স্পার্টাকাস। 2 বছর ব্যাপী তারা তাদের বিদ্রোহ টিকিয়ে রাখতে সক্ষম হয়। 71 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাস নিহত হলে বিদ্রোহের অবসান হয়। চরম নির্যাতন নেমে আসে দাসদের উপর এবং দাসদের এমন অবস্থা হয় যে দাসদেরকে বাজারে বিক্রি করা হতো সামান্য লবণের বিনিময়েও। সামরিক নেতারা অভ্যন্তরীণ বিশৃঙ্খল ছাড়াও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে রোম। ফলে উচ্চ আকাঙ্ক্ষী সামরিক নেতারা ক্ষমতায় আসতে থাকে এবং রোমে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা রোমের গৃহযুদ্ধের দৃশ্য। ক্ষমতার দ্বন্দ্বে এক পর্যায়ে সমঝোতার ভিত্তিতে 3 জন নেতা একযোগে ক্ষমতা আসেন, যেটি ইতিহাসে ত্রয়ী শাসন নামে পরিচিত। বিশাল রোম সাম্রাজ্যকে 3 ভাগে ভাগ করে শাসনের দায়িত্ব নেন। আমরা এখন ত্রয়ী শাসনটা দেখব। অক্টিভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি আর লেপিডাস, এই 3 জনে মিলে যে শাসন করে ইতিহাসে তা ত্রয়ী শাসন নামে পরিচিত। লেপিডাসের দায়িত্ব ছিল আফ্রিকার প্রদেশসমূহে।
অক্টিভিয়াস সিজারের দায়িত্ব ছিল ইতালি সহ সাম্রাজ্যের পশ্চিমাংশে, অ্যান্টনির দায়িত্ব ছিল ইতালি সহ সাম্রাজ্যের পূর্বাঞ্চলে। তোরীয় শাসন বেশি দিন টেকেনি। 31 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টিভিয়ান সিজার অগাস্টাস সিজার উপাধি গ্রহণ করেন। ইতিহাসে এ নামে তিনি বেশি পরিচিত। অগাস্টাস সিজার রাজত্বকালে পরিচিত সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম। অগাস্টাস সিজার 19 আগস্ট 14 খ্রিস্টাব্দে মারা যান। এই অগাস্টাস সিজারই ক্ষমতার দ্বন্দ্বে তিনি অন্যদেরকে পরাজিত করেন এবং নিজে একচ্ছত্র অধিপতি হন। ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে মার্ক অ্যান্টনি যদিও রানী ক্লিওপেট্রাকে বিয়ে করেন, কিন্তু অগাস্টাস সিজারের কাছে মার্ক অ্যান্টনি পরাজিত হয় এবং কথিত আছে যে রানী বিষপানে আত্মহত্যা করেন। আমরা এবার দেখব রোমান সাম্রাজ্যের পতন। অগাস্টাস সিজারের মৃত্যুর পর রোম জুড়ে দেখা দেয় অরাজকতা। বিদেশি আক্রমণের দাপট বাড়তে থাকে, ক্ষয় পেতে থাকে রোমানদের শক্তি। জার্মানির বর্বর গোত্রগুলি আক্রমণ তীব্র হতে থাকে। রোমের শেষ সম্রাট রোমুলাস অগাস্টুলাস এ আক্রমণের মোকাবিলা করতে ব্যর্থ হন। অবশেষে 476 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে রোমান সাম্রাজ্যের পতন ঘটে, আর এর মাধ্যমে রোমান সভ্যতার অবসান হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ এই পর্যন্ত আলোচনা করব। এত সময় যে আলোচনা করেছি একটু প্রশ্নের মাধ্যমে জেনে নেব। রোমান সাম্রাজ্য কোন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? আমি উত্তরটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোমান সাম্রাজ্য রোম শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদের নাম কী ছিল? স্টোইকবাদ। রোমের নির্মিত পৃথিবীর সর্ববৃহৎ নাট্যশালার নাম কি? অগাস্টাসের শাসন। অগাস্টাসের যুগ কোন সম্রাটের শাসনামলকে বলা হয়? রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? রোমান সভ্যতা তাইবার নদীর তীরে গড়ে উঠেছিল। অগাস্টাসের যুগ কোন সম্রাটের শাসনকে বলা হয়? অগাস্টাসের শাসনকে বলা হয়। আমরা আবার একটু পড়ি। রোমান সাম্রাজ্য কোন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? রোম শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিকের মতবাদ ছিল হচ্ছে স্টোইকবাদ। রোমে নির্মিত পৃথিবীর বৃহৎ নাট্যশালা হচ্ছে কলোসিয়াম। অগাস্টাস যুগ কোন সম্রাটের শাসনামলকে বলা হয়? এটা অগাস্টাসের শাসনামলকে বলা হয়। রোম কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তাইবার নদীর তীরে গড়ে উঠেছিল। কয়টি পাহাড় ছিল রোমে? 7টি পাহাড় ছিল। এখন তোমরা খাতা কলম নাও এবং বাড়ির কাজটি লিখে নাও। রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি, ধাপে ধাপে সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, রোমের গণতন্ত্র একদিন প্রতিষ্ঠিত হয়নি, ধাপে ধাপে সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ব্যাখ্যা করো। সবাই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে থেকো। সকলকে ধন্যবাদ।